সন্ধেবেলায় বড় আপুর শ্বশুরবাড়ি থেকে তার শাশুড়ি আর একমাত্র দেবর ইকবাল ভাই মিষ্টি হাতে উপস্থিত। আমরা সবাই একটু অবাক হলাম। আপুর বিয়ে হয়েছে প্রায় 7 বছর। ভাইয়া একজন ইঞ্জিনিয়ার। আমার আপু দেখতে শুনতে বেশ সুন্দর। ইন্টারমিডিয়েট পাশ করার পর আপুর বিয়ে হয়ে গেল। তারপর আর পড়াশোনা হয়নি। ওদের 2 সন্তান। বলা চলে সুখী পরিবার। তবে খুব স্বাভাবিকভাবেই বাঙালি পরিবারগুলোতে বউ শাশুড়ির মধ্যে একটু ভেদাভেদ থাকেই। এই পরিবার তার ব্যতিক্রম নয়। প্রথম প্রথম আপু কেঁদে কেঁদে ফোনে নালিশ জানাতো আম্মুকে, কিন্তু আম্মু ওকে অনেক বুঝিয়েছে। তারপর থেকে আমার বোনটা চুপ হয়ে গেছে। অবশ্য আমার দুলোভাই মানুষটা খারাপ না। তো মিষ্টি দেখে আমরা সবাই অবাক হলাম, কারণ সেই বিয়ের কথা চলাকালীন সময়ে যে মিষ্টি এসেছিল, এরপর ওদের বাড়ি থেকে আর কখনো কোনো মিষ্টি আসেনি। এক যদি ভাইয়া আসে, মানে আমার দুলাভাই আসে, তাহলে মিষ্টি নিয়ে আসে বা অন্য কোনো কিছু নিয়ে আসে হাতে করে। যাই হোক, আম্মু তড়িঘড়ি করে খাবারের আয়োজন করতে লাগলো। সন্ধ্যাবেলা যেহেতু এসেছেন, আব্বু আম্মুর ইচ্ছা ওনাদেরকে ডিনার শেষে যেতে বলবেন। কিন্তু আন্টি মানে আমার বোনের শাশুড়ি সুন্দর করে বললেন ওনারা ডিনার করবে না, শুধু চা হলেই চলবে। ওনারা কিছু কথা বলতে চান আসলে। বাবা মা পরস্পরের দিকে তাকালেন, কারণ তারা খুব ভালো করে জানেন বড় অপুর সাথে তার শাশুড়ি কখনোই ন্যায় বিচার করে না। কিন্তু মিষ্টি নিয়ে নিশ্চয়ই কটু কথা বলতে আসেনি উনি। আমার একটু বিরক্ত লাগছিল, কারণ কিছুক্ষণ আগে ডিউটি শেষ করে বাড়িতে ফিরেছি। এখনও ফ্রেশ হতে পারিনি। আমি এমবিবিএস কমপ্লিট করে ইন্টার্নশিপ করছি, কিন্তু কিছু করার নেই। উঠে চলে যাওয়াটা অশোভন দেখায়। আম্মা একটু গলা খাঁকড়ি দিয়ে বললেন, বলুন বিয়ান সাহেব, কি বলতে চান? আমার ছোট ছেলে ইকবালকে তো আপনারা ভালো করেই চেনেন। আপনার মেয়েটিও খুব লক্ষ্মী। ওকে আমরা আগে থেকে পছন্দ করি। তাই আমরা আসলে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। 2 বোন যদি যা হয়, তাহলে সম্পর্কটা আরও ভালো হলো না? আমি প্রায় আটকে উঠলাম। ইকবাল ভাই স্বভাব চরিত্রে কোনো দিক থেকে ভালো না। আপু নিজেই বলেছে সিগারেট খাওয়া তো আজকাল মামুলি ব্যাপার। সেটার পাশাপাশি আরও অনেক ধরনের আজে বাজে জিনিস খায়। তাছাড়া বিভিন্ন মেয়ের সাথে আমি নিজেই দেখেছি। ইন্টারমিডিয়েট পাশ করে ভর্তি হয়েছিল একটা ডিগ্রি কলেজে, কিন্তু পড়াশোনা আর চালিয়ে যায়নি। আব্বা রেগে গিয়ে কিছু বলতেই যাচ্ছিলেন, ঠিক এমন সময় আম্মা আটকে দিলেন। আচ্ছা বিয়ান সাহেব, আমরা একটু চিন্তা ভাবনা করে দেখি। আমি আসলে বুঝলাম না এখানে চিন্তা ভাবনা করার কি আছে। মেয়ে আমাদের দেখা, আপনারাও আমাদেরকে দেখেছেন। আংটি আমি সাথে করে নিয়ে এসেছি, পরিয়ে দিয়ে চলে যাব। না না, আসলে ব্যাপারটা হচ্ছে কি, ওর চাচা ফুপুরা আছে, সবার সাথে একটু আলোচনা করতে হবে। এবার আন্টির আসল রূপ বেরিয়ে এলো। করুন আলোচনা করুন, কিন্তু আমার মনে হয় না কোনো লাভ হবে। আপনাদের উত্তরটা হ্যাঁ হওয়া চাই। যদি সেটা না হয়, তাহলে পরবর্তীতে আপনার বড় মেয়েটিকে এই বাড়িতে পাঠিয়ে দেব। আজ উঠি, সময় করে আলোচনা করে অবশ্যই জানাবেন। ইকবাল ভাই একটু ঝাঁঝের স্বরে বললেন, তোমার কি ইচ্ছা ফাইজা? আমি উত্তর দিলাম না। আম্মা আমতা আমতা করে বলতে লাগলেন, দেখেন, আমার মেয়েটি এমবিবিএস কমপ্লিট করেছে, আর আপনার ছেলে ইন্টারমিডিয়েট পাস। সে তো ডিগ্রিতে ভর্তি হয়েছিল, শুধু পড়াশোনা আর করেনি। যদি অন্তত ডিগ্রি পাসটা করতো, তাহলে আমরা অবশ্যই চিন্তা করতাম। আরে রাখেন আন্টি, ফাজলামো কথাবার্তা কম বলেন। আমার ভাই নিজে ইঞ্জিনিয়ার হয়ে আপনার ইন্টারমিডিয়েট পাস মেয়েকে বিয়ে করেনি? কই, তখন তো এত চিন্তা করেননি, বরং মেয়েকে পার করে বেঁচেছেন। গেলাম আমরা। আম্মা চলো, ইকবাল ভাই বললেন। আব্বা আম্মা মাথায় হাত দিয়ে বসে পড়লেন। আমিও নিজের রুমে ফিরে এলাম। আজকের সকালটা একটু কেমন যেন। দ্রুত নাস্তা করে নিলাম। আজকে মর্নিং ডিউটি। মাঝখানে আব্বা জিজ্ঞেস করলেন, কিরে মা, রাতে ঘুমাসনি? না আব্বা, সব ঠিক আছে। তুই এসব নিয়ে চিন্তা করিস না। আমি আমার এক মেয়েকে নরকে ফেলেছি, অন্য মেয়েকে বলি দেব না। আর ফারিয়ার সাথে আমার কথা হয়েছে, ও নিজেই রাজি নয়, যা খুশি হোক। তাছাড়া তোর দুলাভাইকে তো তুই চিনিস, ও কখনোই ফারিয়াকে ওর মায়ের কথায় ছেড়ে দেবে না। সবই বুঝতে পারছি বাবা, কিন্তু আমি রাজি। বাবা মা দুজনে একসাথে চমকে উঠলেন। মানে, ওই অপদার্থটাকে বিয়ে করার জন্য তোকে ডাক্তার বানিয়েছি? আমি এসব কথার কোনো ধার ঘেঁষলাম না। সরাসরি আব্বাকে বললাম, ওনাদের সবাইকে আসতে বলো। সবাই মানে সবাই।
ওনার চাচা ফুপু মামা মামি সবাই থাকবে, আর আমাদের তরফ থেকেও। সেখানেই আংটি বদল হবে যত তাড়াতাড়ি সম্ভব। আর তোমরা যদি কথা না বলো তাহলে সমস্যা নেই, আমি পালিয়ে গিয়ে ইকবাল ভাইকে বিয়ে করে নেব। বাবা মাকে হতভম্ব অবস্থায় রেখে আমি চলে এলাম। ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। বাবা মা স্তম্ভিত হয়ে বসে আছেন। আগামী পরশু শুক্রবার ওই দিনেই নাকি ধার্য করা হয়েছে। আমাকে শুনিয়ে মা বাবাকে বললেন, এই জন্যই মেয়েদেরকে এত শিক্ষিত করতে হয় না। দেখলে তো পরিণাম, কেমন মুখের উপর কথা বলল। নিজের জীবনটা নিজের জাহান্নামে ফেলতে যাচ্ছে। চোখের সামনে বোনটাকে জ্বলতে দেখছে, তবুও কোনো বিকার নেই। আমি কানে তুললাম না, যেহেতু পরশুদিন খুব নিকটে, তাই সুন্দর একটা ড্রেস খুঁজতে লাগলাম। সন্ধ্যাবেলায় সব গেস্ট এসে উপস্থিত। মা কোনো কিছুই রান্না করেনি, সব বাইরের খাবার। আমি বুঝতে পারছি মায়ের এসব কোনো কিছুতেই মন নেই। এক ফাঁকে বড় আপু রুমে এসে আমাকে বললেন, তোর বুদ্ধি শুদ্ধি কি লোপ পেয়ে গেছে ফাইজা? কি করছিস এসব? তোর দুলাভাই নিজেই তো রাজি না, কিন্তু তোমার শ্বশুর শাশুড়ি দেবর সবাই তো রাজি, তাই না? আমি তো আর দুলাভাইকে নিয়ে সংসার করব না। আপু প্রায় ছিটকে বের হয়ে গেলেন। ড্রয়িং রুমে তখন প্রায় 30 জনের মতো লোক, একদম গাদাগাদি অবস্থা। সবাই সবার মতো করে কথা বলছে। আমি গিয়ে উপস্থিত হতেই সবার মধ্যে গুঞ্জন একটু কমলো। আমি সরাসরি ইকবাল ভাইয়ের পাশে গিয়ে বসলাম। সবাই একটু নড়ে চড়ে বসলো। আংটি পরানোর আগ মুহূর্তে আমি গলা খাঁকড়ি দিয়ে বললাম, আমার কিছু কথা বলার আছে। উপস্থিত সকলের চোখ তখন আমার দিকে। আমি ইকবাল আর তার মায়ের দিকে সরাসরি তাকিয়ে বললাম, আমরা এত বড় একটা কাজ করতে যাচ্ছি, তাই এর আগে সব কিছু পরিষ্কার করে নেওয়া ভালো। বলো, আন্টি বললেন। মোহরানা নিয়ে আমার কোনো সমস্যা নেই, চাইলে আপনারা 5,000 টাকাও ধরতে পারেন, আর না দিলে নাই। আলহামদুলিল্লাহ, আন্টির কণ্ঠে উচ্ছ্বাস। তবে খাট, আলমারি, সোফা, টিভি, ফ্রিজ, ডাইনিং টেবিল দিতে হবে। আমি যেহেতু বাইক চালাই না, তাই একটা স্কুটি দিতে হবে। এই মেয়ে, তোমার মাথা কি নষ্ট? আন্টি প্রায় চিৎকার করে বললেন। আমার কথা শেষ হয়নি। শুনুন ইকবাল সাহেব, আমার বাড়িতে থেকে রান্নাবান্না, ঘর গুছানো, কাপড় ধোয়া, বাবা মায়ের যত্ন নেওয়া, এসব খুব সুনিপুণভাবে আপনাকে করতে হবে। যেহেতু সন্তান প্রসব করা আপনার পক্ষে সম্ভব না, তাই আমি আপনার হয়ে ওই কাজটা করব। কিন্তু প্রতিপালন আপনাকেই করতে হবে। তাদের অযত্ন আমি মানব না। আমার সাধ্য অনুযায়ী আপনাকে মাসে একবার বাইরে ডিনার বা ঘুরতে নিয়ে যাব। আমার অনুমতি ছাড়া আপনার বাসায় যেতে পারবেন না। এই এই মেয়ে, এসব কী বলছো তুমি? আজব তো। সেদিন তো বললেন আমার এইচএসসি পাস বোন যদি আপনার ইঞ্জিনিয়ার ভাইয়ের বউ হতে পারে, তাহলে আপনার সাথে আমার সম্পর্ক হতে পারে না কেন? হ্যাঁ বলেছি তো। আমার বোন আপনার পরিবারের জন্য যা যা করে, তাহলে আপনার কি উচিত না আমার পরিবারের জন্য ঠিক তাই করা? ফাজলামো করো? একদম না, সত্যি বলছি। অবশ্যই ছেলের পড়াশোনা বা চাকরি মেয়ের চেয়ে নিম্ন হতেই পারে, কিন্তু সেখানে ওই মেয়েটি কেন সব মেনে নেয় জানেন? কারণ বিশ্বাস, ভালোবাসা, বন্ধুত্ব, সততা, যার কোনোটাই আপনার মাঝে নেই। আমি নিজে বিভিন্ন মেয়ের সাথে নানা জায়গায় আপনাকে দেখেছি। তাছাড়াও আপনি যে নেশা করেন তা আমার অজানা না। আর বোন বিদায়ের সময় গয়না থেকে শুরু করে সমস্ত আসবাব, এমনকি দুলাভাইকে বাইক পর্যন্ত আমার বাবা কিনে দিয়েছে। কারণ শিক্ষাগত যোগ্যতা আমার বোনটির কম। তাহলে আমার বেলায় তা হবে না কেন? যাই হোক আন্টি, আমার কথা শেষ। প্রথমে আমি আংটি পরাবো, তারপর আপনারা। সবই হবে, তবে উল্টো নিয়মে। কই ইকবাল সাহেব, হাত দিন। উপস্থিত সবার মাঝে চাপা উত্তেজনা। কি ব্যাপার দুলাভাই, আপনার ভাই যে এত লাজুক জানতাম না তো। আমি হেসে ফেললাম। আমি রাজি না হলে নাকি আমার বোনকে পাঠিয়ে দেবেন, তাই রাজি হয়েছি। এসব কথা তোমাকে কে বলেছে ফাইজা? দুলাভাই বললেন, আপনার মা আর ভাই। হ্যাঁ, তোমার বোন এখন থেকে এখানেই থাকবে, যতদিন আমি নতুন বাসা খুঁজে না পাই। আমি আমার পরিবার নিয়ে আলাদা হব, মানে আমি, ফারিয়া আর আমাদের 2 সন্তান। তুমি আমার চোখ খুলে দিয়েছ। কখনো ফারিয়ার এত শ্রম আমার নজরে পড়েনি। মা ওর সাথে যা করে সবসময় ভেবেছি একসময় ঠিক হয়ে যাবে, কিন্তু না, হয়নি। কিরে ইকবাল, ফাইজার শর্ত মেনে আংটি বদল করলে তাড়াতাড়ি কর, সবারই কাজ আছে। ঘরে পিনপতন, নীরবতা। আমি হাসি মুখে তাকিয়েছি মাথা নিচু করে বসে থাকা ইকবালের দিকে।